সংসদীয় কমিটির 15তম যেই বৈঠক, সেই বৈঠকের পুরো রিপোর্টটা পড়েছি এবং সেখান থেকে আমি যা পেয়েছি সেটা আপনাকে আমি বলবো। কোথায় কোন গণমাধ্যম কি বললো, it doesn't matter to me because we are dealing with a democracy that functions for the last 70 to 80 years. ভারতের গণতন্ত্র খুব শক্তিশালী ভাবে গত 70-80 বছর ধরে চলছে। যদিও বর্তমান যুগে তাদের গণতান্ত্রিক চর্চা নিয়ে কিছু কিছু বিতর্ক তৈরি হতে হয়েছে, কিন্তু এরপরেও গণতান্ত্রিক যে সংস্থাগুলো, যে সংগঠনগুলো এবং গণতান্ত্রিক যে বহিঃপ্রকাশের জায়গা, সেটা এখনো পৃথিবীর অনেক দেশের তুলনায় অবারিত আছে। এখানে যেটা উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংসদীয় কমিটির বৈঠকে অনেকগুলো জায়গা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ব্যাপারে আলোকপাত করা হয়। সেখানে বলা হয় যে ইতিহাসের সর্বোচ্চ বাণিজ্যিক লেনদেনের যে জায়গা, দ্যাট ইজ $13.5 বিলিয়ন লেনদেন বাংলাদেশের সাথে ভারতের, সেই জায়গাটা তৈরি হয়েছে। এটাকে রক্ষা করা প্রয়োজন এবং এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। সেখানে আরো পর্যালোচনা করা হয় যে ভারতীয় বাংলাদেশের অনেক উন্নয়নমূলক অবকাঠামোমূলক প্রকল্পে তাদের যেই ক্রেডিট ফেসিলিটি দেওয়া আছে, অর্থাৎ ঋণ দেওয়া আছে, সেগুলো ঠিক মতো ডিসবার্সড হচ্ছে কিনা, সেগুলো ঠিক মতো ব্যবহৃত হচ্ছে কিনা, সেই বিষয়ে পর্যালোচনা হয়। সবশেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করা এবং বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক যেই সম্পর্ক, সেই ব্যাপারে আলাপ আলোচনায় যেটা হয়ে আসে সেটা হচ্ছে ক্যাটাগরিক্যালি সংসদীয় কমিটির অভিমত বা সুপারিশ হচ্ছে ভারতকে আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন না, পারবেন না, পারেন না, তারা সুপারিশ করছেন। আপনি জানেন যে সংসদীয় কমিটি সুপারিশ করতে পারে, তাদের পর্যবেক্ষণ প্রকাশ করতে পারেন, কিন্তু তারা নির্বাহীকে আইন বা কোনো সংসদীয় সিদ্ধান্ত ছাড়া বাধ্য করাতে পারেন না। সুতরাং বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম এবং কিছু কিছু ব্লগার তারা যা বলার চেষ্টা করছে, কথাটা একেবারে সত্য না হলেও সম্পূর্ণ মিথ্যা নয়, এর ভিত্তি আছে। ভিত্তিটা হচ্ছে এরকম যে বেসিক্যালি ভারতের রাজনৈতিক অঙ্গনের একটা অংশ আমাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এবং সেটা সর্বদলীয় সম্মতি বলুন বা সংহতি বা একমত হওয়ার মধ্যে দিয়েই বঙ্গবন্ধু কন্যার ভারতে যে রেফিউজ সিক করা, অর্থাৎ আশ্রয় নেওয়া বা নিরাপদে অবস্থান করার যে জায়গাটা, এটা সর্বদলীয় একটা সিদ্ধান্ত ছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক, ক্যাটাগরিক্যালি দিস ইজ দ্য ফ্যাক্ট। সিমিলারলি এখন যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি ওখান থেকে চালাচ্ছেন, এই সংসদীয় কমিটির রিপোর্ট অনুযায়ী, আপনি চাইলে আমি আপনাকে কপি শেয়ার করতে পারি, অনুযায়ী এটা সর্বদলীয় ঐক্যের মধ্যে পড়ছে না। এটাতে অনেক রাজনীতিবিদ বলছেন যে ভারতকে বাংলাদেশের সাথে রাজনীতি করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ তারা মনে করছে যে যেভাবেই হোক ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন করা দরকার, ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যেই হরাইজন, যেই প্রেক্ষিত বা যে সম্ভাবনা, সেটাকে বাড়ানো দরকার। এখন সংসদীয় বিতর্ক, সংসদীয় আলাপ, সংসদীয় সুপারিশ একসময় গিয়ে সংসদীয় সিদ্ধান্ত হয়ে যেতে পারে, সেটা এখন হয় নাই, হতে পারে। এখন যদি আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি বাংলাদেশ ভারত থেকে ভারতের জন্য ভালো হয়, তাহলে হয়তোবা এই সুপারিশের জায়গায় থেকে যাবে। তাহলে বিষয়টা কি? মানে এটা তো তাদের একদম ভারতের একদম প্রতিষ্ঠিত নীতি যে সেখানে বসে বিদেশের মানে অন্য কোনো দেশের রাজনীতি করা যাবে না, সেই মাটিকে ব্যবহার করে। তো ভারতের প্রতিষ্ঠিত নীতি। নো নো, নট নেসেসারিলি। যেমন ধরেন চায়নার সাথে ভারতের একটা ওপেন কনফ্লিক্ট ছিল, যুদ্ধ হয়েছিল, এবং এখনো বর্ডার নিয়ে যথেষ্ট কনফ্লিক্ট রয়েছে। সেখানে দালাই লামা ক্যান স্পিক অ্যাবাউট তিব্বত, এখানে তাদের কোনো আপত্তি নেই, বিকজ দ্য স্ট্যান্ড অফ ইন্ডিয়া ইজ ভেরি ক্লিয়ার। তো ভারতের সাথে তো বাংলাদেশে এখনো কোনো যুদ্ধ ঘোষণা হয় নাই। সুতরাং ভারতের থেকে যখন রাজনীতি করার কারণে ভারতের কিছু সংসদ সদস্য মনে করেন যে এটা ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে, তখন সংসদীয় কমিটিতে এই ধরনের সুপারিশ আসতেই পারে যে শেখ হাসিনা নাইদার আওয়ামী লীগ ক্যান ইউজ ইন্ডিয়া অ্যাজ দেয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি ওই রিপোর্টে ইংরেজিতে এটাই লেখা আছে যে ইন্ডিয়া ক্যানট বি ইউজড অ্যাজ এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম।
হুম, হুম। সেই এখন কমিটির এটা রিপোর্টটা খুব আমিও পড়ছিলাম। কমিটির রিপোর্টটা আরো জি আমিও পড়ছিলাম যে আ মানে সেখানে আমি একটু বাংলা করে দেখছিলাম যে সেখানে বলছে কমিটি আরো উল্লেখ করছে যে এ ধরনের মানবিক বিবেচনায় আশ্রয় প্রদান করলেও মানে শেখ হাসিনার আশ্রয়টাকে শিওর মানবিক বিবেচনায় আশ্রয় প্রদান করলেও ভারত কঠোরভাবে সেই নীতি অনুসরণ করে আসছে যার অধীনে ভারতের ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক জি কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হয় না। করতে দেওয়া হয় না। এক্স্যাক্টলি। হ্যাঁ। আমি কিন্তু প্রথমেই বলেছি যে মানবিক মানবিক যে প্রেক্ষিত সেটাকে আরো শানিত শক্ত করেছে সর্বদলীয় ঐক্য। এবং আপনি জানেন যে ভারত আর যাই হোক, স্পেশালি ককরোচ পার্টির আন্দোলনের পর এটা আরো শক্ত হয়ে যাবে, যেটা হচ্ছে যে জনগণের যে চাওয়া, সেটা ছোট একটা অংশই হোক বৃহৎ একটা অংশই হোক, খুব বেশি অবজ্ঞা করার সুযোগ আগামী দিনে থাকছে না। সুতরাং আহ আমাদের রাজনীতিটা কি হবে আগামী দিনে, কোথা হ্যাঁ। থেকে কিভাবে পরিচালিত হবে, এটা আমাদেরকে ঠিক করতে হ্যাঁ, হবে। এটা আপনাদের রাজনীতির বিষয়। আমি আবারও আপনাদের রাজনীতির বিষয়ে জানবো। কিন্তু সেই কমিটির প্রতিবেদন বলি বা ভারত সরকারের তার প্রতিক্রিয়া যা লিখছি আমিও পড়ছিলাম, সেখানে একরকম ভাষা অবস্থান আছে। মানে করতে দেয়া হয় না, করতে দেয়া হচ্ছে না এই টাইপের ব্যাপার-স্যাপার। কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ, দেখছি যে আসলে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড যা বলে, তিনি নির্দেশনা দিচ্ছেন, তিনি কমিটি দেওয়া হচ্ছে, মিটিং করছেন ভার্চুয়াল, তার সাথে নেতাকর্মীরা গিয়ে সাক্ষাৎ করছেন, সবই চলছে। আমি এই বিষয়ে গতদিন একটা শো করেছিলাম। গৌতম লাহিড়ী ভারতের সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং কূটনৈতিক সংবাদগুলো তিনি যান বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার যোগাযোগ আছে। তিনি আমাকে বলছিলেন যে আসলে আমি বারবার প্রশ্ন করছিলাম। তিনি বলছিলেন যে ভারত সরকার জানে না তিনি মানে শেখ হাসিনা রাজনীতি করছেন ভারতে বসে, এটা ভারত সরকার জানে না। আমি মানে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করলাম, "তাহলে কি বিষয়টা এরকম? যা চলছে সেভাবেই চলবে?" তিনি বললেন, "হ্যাঁ, যা চলছে সেভাবেই চলবে। মানে কোনো পরিবর্তন হবে না।" বার্তাটা কি আসলে এরকম? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে জনাব গৌতম লাহিড়ী কোথা থেকে খবর পান বা না পান, এটা তো আমি রেফিউট করতে পারবো না, করতে যাব। প্রথম কথা, আমি ভারতীয় নাগরিক না। দ্বিতীয় কথা, আমি ভারতে থাকি না। 3 নম্বর কথা, আমি নিজে সাংবাদিক না। এবং ওনার তো একটা প্রোফাইল আছে, উনি তো অল ইন্ডিয়া প্রেস ক্লাবের বোধহয় সভাপতি ছিলেন বা আরো অনেক কিছুই হয়তো না। এখনো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স এর একটা প্রেসিডেন্ট হতে ছিলেন। পারে, হ্যাঁ। হতে পারে, হতে পারে, কিন্তু আমার বিচারের জায়গা খুব সহজ। আমি যদি নির্মোহভাবে শারমিন চৌধুরীকে জিজ্ঞাসা করি যে গৌতম লাহিড়ী আজ পর্যন্ত আপনার অনুষ্ঠানে এসে যা যা বলেছে এবং অন্যান্য অনুষ্ঠানে গিয়ে যা যা বলেছে, কোনোটা কি আজ পর্যন্ত মিলেছে? আমি তো আপনার অনুষ্ঠান দেখি, না শুধু কিন্তু আমার ধরেন নিজের মিলছে ইন্টারভিউ তো। দেখি না। মিলছে তো রাশিদ না, রহমান, না, তাই না? ধরেন না, ধরেন না, মিলছে আপনি কিনা না, আমি আপনার সাথে আরেকটু মানে প্রশ্নটা করি আপনি একবারে উত্তর দেন। তাহলে মানে আমার জায়গাটাও স্পষ্ট হবে। মিলছে কিনা এই অর্থে জিজ্ঞাসা করছি যে তাকে মানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হয় না ভারতের মাটি ব্যবহার করে। কিন্তু আমি যেটা বলছিলাম যে শেখ হাসিনা করে আসছেন এতদিন ধরে আমরা দেখছি এবং না, ৫ই আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়াতে তার দেশে ফেরা নিয়ে না, একটা ভার্চুয়াল প্রেস না, কনফারেন্সও হতে যাচ্ছে। না, না, এটা আপনার প্রশ্নটা, আই এম সরি, আই বেগ ইউর পার্ডন, প্রশ্ন হয় নাই। আচ্ছা। বিকজ আমি যে জায়গায় ছিলাম, আমি একটু উত্তর দিব। এখানে 5ই আগস্টে কি হবে সেটা নিয়ে আমি কথা বলছি না। এই সংসদীয় কমিটি কি বললেন সেটা তো আলাপ হলো, কিন্তু আমি বলছি যে জনাব গৌতম লাহিড়ী, উইথ অল ডিউ রেসপেক্ট, 2024 সালের 5ই আগস্টের পরে সমস্ত বাংলাদেশ কেন্দ্রিক যত টক শোতে যত কথা বলেছেন, একটি কথা আমি বাস্তবে রূপান্তরিত হতে দেখিনি, এখনই দেখিনি। এখন উনি যে কথা বলছেন, ওনার কথায় না যে আমি আবার আমার কথায় আসবো। সংসদীয় কমিটির সুপারিশ আর নির্বাহী আদেশ বলে কাউকে থামিয়ে দেওয়া, দুটোতে পার্থক্য আছে। এখন সংসদীয় কমিটি সুপারিশ করছে যে ভারতকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না। হুম। তাহলে যদি গৌতম লাহিড়ী বলতে চায় যে ভারতের নির্বাচিত সংসদ সদস্যরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটিতে সদস্য হওয়ার পরে এতই দায়িত্ব জ্ঞানহীন বা এতই নির্বোধ বা এতই মুখ এবং বধির যে তারা শুনেন না, তারা দেখেন না, তারা জানেন না যে আমরা রাজনীতি করছি কি করছি না, এগেন্স্ট মাই কেস, তাহলে উনি ওনার দেশের নাগরিক হয়ে ওই দেশের সংসদকে ছোট করছেন। আমি ওনাকে এটা এটা আলাদাভাবে দেখি না, কারণ উনি আমার দেশেরও সাবেক সংসদকে অপমান করে কথা বলেছিলেন। তো নিজের দেশের লোককে অপমান করতেই পারেন, আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং বেটার। আমি বলতে চাচ্ছি অন্য কথা না, আমার পয়েন্টে আচ্ছা আসতে শেষ যাচ্ছি, করেন। ভেরি কারণ আমার ইম্পর্টেন্ট। এখানেও আপনার কথার সাথে একটু দ্বিমত আছে। কমিটিকে না, আরো না, জানানো হয়েছে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয় না। এটি আরো জানানো হয়েছে কমিটিকে বলে কমিটি তার অফকোর্স, প্রতিবেদনে বলছে। অফকোর্স সংসদীয় কমিটি কিভাবে কাজ করে সেটা আমার জানার সৌভাগ্য হয়েছে এই কারণে যে আমার বাবা যখন 5বার বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, হ্যাঁ, তো আমি নিজেও রাজনীতি করতাম। আই এম ভেরি লাকি যে আমার বাবা মার সাথে শেয়ার করতেন কিভাবে একটা সংসদীয় কমিটি কাজ করে।
আর আপনার এই কি বলে যে ওয়েস্টমিনিস্টারিয়ান ফরম্যাটের যে পার্লামেন্টারি সিস্টেম, সেখানে সংসদীয় কমিটির ফাংশনটা মোটামুটি সব জায়গায় ইউনিভার্সাল, একই গ্লোবাল। হ্যাঁ, সেই জায়গা থেকেই বলছি যে অবশ্যই সংসদীয় কমিটিতে সরকারের পক্ষ থেকে, নির্বাহীর পক্ষ থেকে কেউ একজন আছেন। তিনি যদি বলেন যে হ্যাঁ আমি জেনে শুনে পরিচালনা করতে দিচ্ছি, আমি জেনে শুনে ওখান থেকে কি বলে যে হরতাল বা ধরেন যে কোনো ভায়োলেন্ট মুভমেন্ট করার সুযোগ দিই, তাহলে তো ওই লোকেরও তো চাকরি থাকে না, সব কথা তার সব জায়গায় বলবে না। কিন্তু আমি বলতে চাচ্ছি একজন সংসদ সদস্য, তার চোখ তো শুধুমাত্র সরকারি সংগঠন নয়, তিনি জনগণের জনপ্রতিনিধি, তার নিজের চোখ আছে, জনগণ তার চোখ, সুতরাং তারা জানে যে রাজনীতি চলছে। সেই জায়গা থেকে তারা বলতে চাইছে যে হ্যাঁ তারাও সংসদ সদস্য, তাদেরও সহনশীলতা আছে, তারাও বুঝে যে শেখ হাসিনাকে দরকার, তারাও বুঝে আওয়ামী লীগকে দরকার, তারাও জানে প্রগতির বাংলাদেশকে দরকার, অসাম্প্রদায়িকতার বাংলাদেশকে দরকার। কিন্তু তারা বলতে চাইছে যে যদি রাজনীতি পরিচালনা করতে গিয়ে এমন অবস্থা হয় যে পয়েন্ট অফ নো রিটার্ন তৈরি হয়ে গেল, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের আর উন্নতি হওয়ার কোনো সুযোগই নেই, তখন কি করা উচিত? সুপারিশটা এটা। আমি বারবার কিন্তু আপনাকে বলছি যে এই সুপারিশকে ধরে নেওয়ার দরকার নাই যে আপনি কালকের থেকে আপনার কাজ করতে পারবেন না, আপনি 5ই আগস্টে প্রোগ্রাম করতে পারবেন না, বা 7ই আগস্টে তা না, করতে পারবেন। কিন্তু ভারত তো তার নিজের স্বার্থ আপনার থেকে বেশি দেখবে। ভারত যদি দেখে যে কোনো অবস্থায় তার সাথে বাংলাদেশের চিরকালের সম্পর্ক নষ্ট হতে যাচ্ছে, বছরে $13 বিলিয়ন ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে, ভারতের অন্যান্য যে সীমান্তবর্তী যে এলাকাগুলো সেগুলো হুমকির সম্মুখীন হয়ে যাবে, তাহলে আপনাকে আমি প্রশ্ন করি, আপনার তো সংসদ সদস্য হওয়ার দরকার নেই, আপনি যদি ভারতীয় হতেন কি করতেন? নিশ্চয়ই রাইট? ভারত তার নিজের স্বার্থ সবার আগে দেখবে। রাশিদ ভাই, একটা অনুরোধ করে রাখি আপনাকে, আপনি যদি একটু ক্যামেরার দিকে লুক দিয়ে কথা বলেন, আপনার চোখটা নিচের দিকে আচ্ছা তাকাচ্ছে, আচ্ছা একদম আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে হ্যাঁ। আমাকে একটু সামারি বলেন তো, তাহলে কি মানে শেখ হাসিনা যেভাবে রাজনীতি করতে পারছেন, আমি গৌতম লাহিড়ীকে ওই প্রশ্নটা করছিলাম, আপনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বার্তাটা আপনার কাছে কি? শেখ হাসিনা যেভাবে রাজনীতি করছিলেন, যেভাবে নির্দেশনা দিচ্ছিলেন, মিটিং করছিলেন, সাক্ষাৎকার দিচ্ছিলেন, সব একইভাবে করবেন, মানে কোনো পরিবর্তন হয় নাই এর ফলে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো না প্রভাব পড়ে নাই নাকি পড়েছে? না, এখন তো আর এই রিপোর্ট নিয়ে চিন্তা করার দরকার নেই, গৌতম লাহিড়ীকে নিয়েও চিন্তা করার দরকার নেই, কারণ উনি তো ডিসেম্বর মাসে চলেই আসছে। তো মাত্র, এটা তো অলরেডি অগাস্ট মাস, সো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, উই আর টকিং অ্যাবাউট অনলি 3 মান্থস। সো খামাখা এটা নিয়ে এত চিন্তা করার দরকার কি? শি ইজ কামিং। সো এখন এরপরে তার টেলিগ্রাফের প্রয়োজন হবে না, বা হোয়াটসঅ্যাপের প্রয়োজন হবে না। আপনি কি That's how নিশ্চিত I যে look at it. ডিসেম্বরে তিনি আসেন? আপনি কি এ ব্যাপারে নিশ্চিত? না না, এটা আমার নিশ্চিত হওয়ার ব্যাপার না। আমি তো এখানে ইনকনসিকুয়েন্সিয়াল, আমি ওনার দলের একজন সমর্থক কর্মী মাত্র। আমি যা দেখি যেটা সত্য অনুভব করি, সত্য বচনটা আপনাদের এখানে এসে করি। কারণ আওয়ামী লীগের যেহেতু এখন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে যে প্রয়োজনীয় কথা বলা যায়, আমার বিবেক যা বলে আমি বলতে পারি না, সুতরাং আমাকে টকশোতে এসে কথা বলা লাগে। আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের যারা র্যাঙ্ক এন্ড ফাইল, যারা আওয়ামী লীগের স্টিয়ারিংটা ধরে রেখেছে, চালায়, ক্লাচ চাপতে পারে, এসকেলেটর চাপতে পারে, গিয়ার শিফট করতে পারে, ডানে বামে যেতে পারে, তারা হয়তো বা দেখে, তারা হয়তো বা শোনে। সুতরাং আমার জায়গাটা হচ্ছে যে আমার দলের সবারই যদি বলে উনি ডিসেম্বরে আসছেন, আমাকে তো বিশ্বাস করতে হবে তিনি আসছেন। এটাও একটু জিজ্ঞাসা আসার করি, তিনি দলবল নিয়ে আসার মতো আসবেন, নেতা কর্মীদেরকে নিয়ে আসবেন বলেই এরকমও ঘোষণা আছে। আপনিও কি তার মধ্যে আছেন? আপনিও কি ফিরবেন ডিসেম্বরে? না, আমার জায়গাটা তো অনেক সিম্পল। উনি যদি নাও ফিরে, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি আপনার অনুষ্ঠানে বলে গেলাম, আমার তো আনুষ্ঠানিকভাবে ওইভাবে কোনো কেন্দ্রীয় দায়িত্ব নাই। যদি আমাকে কেন্দ্রীয় দায়িত্ব আওয়ামী লীগ থেকে দেওয়া হতো যে তুমি মাটি মানুষের সাথে কাজ করো, আওয়ামী লীগের জন্য কাজ করো, ওনার আশা লাগবে কেন? এটা তো আমার দায়িত্ব, আমি নিজেই যাবো, আপনার কাছে বলে দিলাম ক্যামেরার সামনে। আচ্ছা, I have dedicated more than 50% of my life for this party. আমি কিশোর বয়স থেকে ছাত্রলীগ করি, আমার কোনো পদ পদবি কোনোদিন ছিল না, কারণ আমার বাবাই নিজে দলের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন। সেই জায়গা থেকে সন্তান হয়ে আমার তো পদ লাগে না, কিন্তু এই দলের প্রতি ভালোবাসা, সমর্থন, আহ, কি বলবো, আপনার স্নেহ, ভালো লাগার জায়গা বা মোহের যে জায়গাটা, এতে তো কোনো কমতি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা দেশে গেলে বড় বড় নেতারা ওনার সাথে যাবে, আর তাছাড়া যাইতে পারবে না কেন? যেই লোকটা 2 দিন আগে ইলেকট্রিসিটি বিল দিতে পারতো না, বাজার করে খেতে পারতো না, সে তো আর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে খায়নি। শেখ হাসিনা তাহলে নেতা বানাইছে, দালালি করছে, তদবিরবাজি করছে, মন্ত্রী বানাইছে, এমপি বানাইছে, চুরি করছে, কম চাউল বিক্রি করছে, বড় বড় কন্ট্রাক্ট দিছে, জীবন পরিবর্তিত হয়েছে। তার তো উচিত কৃতজ্ঞতার জায়গা থেকে আগে যাওয়া। শেখ হাসিনার উচিত আজকে সবাইকে ডেকে ধমক লাগানো যে এই তুমি কি ছিলা, তোমাকে তো আমি বানাইছি, ওয়াই ডোন্ট ইউ গো। উনি তো কেন বলতেছেন না আমি জানি না, উনি আমার থেকে ভালো জানেন, বাট বলা উচিত।
হুম, আপনি যাদেরকে র্যাঙ্ক এন্ড ফাইলে দেখেন, একটা লোক কিছু ছিল নাকি? কেউ তো চিনেন, কেউ নিজের যোগ্যতায় পরিচিত হয়নি। নেত্রী ধৈর্য নেতা বানাইছে, লোকে চিনেছে। এই হয় বাস্তবতা। হুম। নিজের যোগ্যতায় পরিচিত আওয়ামী লীগ এখন কোনো নেতা নাই ফোরফ্রন্ট, এটাই বাস্তব। সো তাদের উচিত নাকে খত দিয়ে নেত্রীর পায়ে ধরে সালাম করে দোয়া নিয়ে আগে বাংলাদেশে যাওয়া, যায় বলা, আপা আপনার জন্য এখানে দাঁড়ায় আছি, জেলে নিলে জেলে নিবে। এটা করলেও তো কালকে সমীকরণ পরিবর্তিত হয়ে যেত, এটাই বাস্তবতা। কিন্তু আমি আপনি সাহস কি করে সেই আগে যাবার মধ্যে তালিকায় থাকবেন? আগে দেশে যাওয়ার মানে আমি 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 তো বললাম আপনাকে, প্রথম কথা, আওয়ামী লীগের কাছ থেকে কোনো সরকারি কাজ আমি করিনি। আমি আওয়ামী লীগের কাছ থেকে সম্মান পেয়েছি, পরিচিতি পেয়েছি, আমার ভালো লাগে। আমি দেশের স্বাধীনতার কথা বলি, আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডের একটা অংশ আমি ফুলফিল করতে পেরেছি, বাট এটা পার্থিব নয়, সম্পদ দিয়ে নয়। আমি আপনাকে আবারও বলছি, আমি একটু আগে বলেছিলাম, আপনি শোনেন নাই। আজকে যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে কোনো কেন্দ্রীয় দায়িত্ব দেন, অফকোর্স, if it demands Bangladesh, I will go before her. That is my commitment. আচ্ছা, কিন্তু আমি জানি এত চোরটার মাঝখানে আমাদেরকে দায়িত্ব দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওনাকে তো একটা বাবলের ভিতরে রাখা হয়েছে, রিয়েলিটিটা বলতেছি। তাহলে তিনি কি আসলে চোর-চোট্টাদেরই বেশি পছন্দ করেন আপনার ভাষায়? জানি না, শুনেন, পুরা দেশে বাস্তবতা হচ্ছে কি, মানে বাংলাদেশের এখন রুরো রিয়েলিটি হচ্ছে বিশাল বড় জনসংখ্যার একটা অংশ চোরটা হয়ে গেছে, দলমত নির্বিশেষে। হুম, এটাকে ছেকে ছাঁকনি দিয়ে আলাদা করে ভালো মানুষ কোথায় নিয়ে দাঁড়া করাবেন? আজকে তো বাংলাদেশের শিক্ষিত জনগণের একটা বড় অংশ তারা রাজনীতির রাশ শুনতে চায় না, কথা বলতে চায় না। তারা সমাজ গড়ে তোলার কোনো জিনিস নিয়ে চিন্তা করতে চায় না। তো সেই জায়গায় এখন অবশ্যই তিনি চোরচোরটাদের পছন্দ করেন না বলেই তো বিশ্বাস করি। কিন্তু আশেপাশে এত চোরচোরটা কি করবেন কি? করবেন কি? হ্যাঁ, মানে ধরেন না কেন, মানে চোর-চোট্টার বাইরে কি আওয়ামী লীগের নেতাকর্মী নেই? সবাই কি চোর-চোট্টা নাকি? আপনি নাম দেন 10টা। আমি কেন দিব? আপনাকে আপনার তো আহ্বান, জানবার কথা। আমি কেন দিব? না 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 না, আপনি তো দিবেন। আমি তো চোর হলেও নিজেকে ভালো বলবো। আপনি গণমাধ্যম কর্মী, আপনি তালিকা করে দেন না 10টা ভালো নাকি আসলে আওয়ামী লীগের সব। যাদেরকে নিয়ে মানে পদ-পদবি দিচ্ছে, বাকিরা যারা আছেন তারা আরো বড় চোর-চোট্টা, ফলে তাদেরকে আসলে বাছাই করছে না। অপেক্ষাকৃত কম চোর-চোট্টাদের নিচ্ছে। না, যারা অপেক্ষাকৃত কম চোরটা ছিল, তারা তো এই চোরটাদের চাপে বাদ পড়ে গেছে, গলা টিপে তাদেরকে আচ্ছা। হত্যা করা হয়েছে। আচ্ছা, চোর-চোট্টার আলাপ থেকে একটু এই কথায় আবারও আসি যে ওই মানে শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন কিনা সেটা নিয়ে যে আলোচনা হচ্ছে তার মধ্যে আ সেই ফরেন করেসপন্ডেন্টস ক্লাব এর প্রেসিডেন্ট তিনি বলছেন যে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করবেন, কিন্তু তিনি ফিজিক্যালি অ্যাপিয়ার করতে বা ভিডিওতে আসতে তিনি অ্যালাউ না। এক্স্যাক্টলি, তাহলে কি এটাই এক্স্যাক্টলি। আসলে নির্দেশনা? মানে ভারতের পক্ষ থেকে নিশ্চয়ই একটা কোনো নির্দেশনা আছে। এটাই কি নির্দেশনা? কারণ আজ পর্যন্ত ২ বছর হয়ে গেল শেখ হাসিনার চেহারা কখনো দেখা যায় নাই। তাহলে কি মানে তিনি কথা বলতে পারবেন কিন্তু চেহারা দেখাতে পারবেন না। এরকম একটা নির্দেশনা। আচ্ছা, মাই আমি আপনাকে খুব ক্যাটাগরিক্যালি জিনিসটা বলি, হ্যাঁ। হুম, আওয়ামী লীগের অনেক নেতারা বাংলাদেশের বাইরে আশ্রয় নিয়েছে, অনেকে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে। দেখা যাচ্ছে যে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে তারও তো কোটি কোটি টাকা আছে। এখন সে অ্যাসাইলাম অফিসারের সামনে যদি বলে বসে যে ভাই আপনি কি জানেন আমি বাংলাদেশের একজন বিশিষ্ট জমিদার, কিন্তু আমাকে একটা পলিটিক্যাল অ্যাসাইলাম দেন, যতই তার পলিটিক্যাল কেস ভালো হোক তাকে তার অ্যাসাইলাম দিবে না। দিবে কি? হুম, তার মানে কি? যে মানুষ অনেক সময় দেখেও না দেখার ভান করে। আপনি যখন চেহারা দেখাচ্ছেন না, আপনি যখন ফিজিক্যালি উপস্থিত হচ্ছেন না, তখন তো ইংরেজি শব্দটা হচ্ছে দের ইজ এ এলিমেন্ট অফ ডিনায়াবিলিটি। হুম, উনি কোথায় কখন কোন জায়গা থেকে এই অডিও রেকর্ডিং পাঠাইছে, এটা সার্টিফাই করবে কি? এটা আচ্ছা। টাইম স্ট্যাম্প কি? তাহলে এটার দেখেও এটা না দেখার এটা ভান করার কারণ মানে হ্যাঁ জন্য হ্যাঁ বা অজুহাত আছে, নেওয়ার জন্যই হ্যাঁ ভারত আসলে এই হ্যাঁ, পলিসি নিচ্ছে। শিওর শিওর, আমি তো বললাম আপনাকে। আচ্ছা, আচ্ছা। এটা তো জানা কথা, বোঝা কথা না। এই যারা মাঝখানে এই যে বলতেছে যে উনি লাইভে, অবশ্যই উনি লাইভে যুক্ত হবেন না, উনি একটা রেকর্ডেড বার্তা পাঠিয়ে দেবেন। হুম। অবশ্যই উনি লাইভে এর যুক্ত আগেও হবেন এরকমটা না। হয়েছে। এর আগেও এরকমটা হয়েছে। হ্যাঁ, এই এটা আমরা জানি। এটা যে আয়োজন করছে মোহাম্মদ আলী, সেও জানে। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, যারাই আয়োজন করতেছে। হুম, হুম, ওখানে কয়জন লোককে সশরীর পাবেন দেখবেন 5 তারিখে। হুম। এগুলো রিয়ালিটি।
সেখানে যোগ দিবেন যারা, তাদের মধ্যে কিনোট স্পিকার হিসেবে আছেন সজীব অজয় জয়, আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, আরও বেশ কয়েকজন আছেন। চেহারা চেনা না চেনা, এর মধ্যে মানে একটু চোখ আটকায় হচ্ছে সাকিব আল হাসানের প্রতি, মানে তিনিও আছেন এর মধ্যে। তিনি আপনার ব্যবসায়িক পার্টনার, তার সাথে আপনার খুব সুসম্পর্ক ছিল, কথাবার্তা এখনো হয় কিনা জানি না। মানে তিনিও দলীয় পদপদবি, আপনি একটু আগে বলছিলেন আপনি কেন্দ্রীয় নেতা বা দলীয় পদপদবি বিষয়ে, উনিও করেন না, উনি একটা জাস্ট এর আগের নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগের। তিনি আসলে কোন বিবেচনা এখানে আছেন, বা তার ভূমিকা কি আপনি জানেন কিনা? আপনার কথাগুলো অকারণে তির্যক। এর কারণটা হচ্ছে সাকিব আল হাসানের সাথে আমার সম্পর্ক আগেও ভালো ছিল, এখন ভালো আছে, আগামী দিনে আরো ভালো। Let's get that very clear. তার সাথে আমার প্রায়ই কথা হয়, তাকে আমি ছোট ভাইয়ের কি মতো দেখি চুক্তি এবং তার দেখলেন? থেকে আমিও তো তাই বললাম যে না ওই যে বললেন যে একসময় সম্পর্ক ভালো ছিল বা কি, নো, হ্যাঁ, এখন সম্পর্ক আছে কিনা সেটা কনস্ট্যান্ট তো আর জানি না একই। আমরা, তাই না? ওটা যে না ছিল না, সেটা আমাকে জানতাম শিওর। না না, আমাকে জিজ্ঞেস করবেন তাহলে আর তির্যক হবে নিজে না। জিজ্ঞাসা করলাম। না, ওই যে আপনি তির্যক বলার পরে জিজ্ঞেস করছেন, এর আগে তো না। হুম, You made a judgment. That's not necessary. হুম, That's what I'm trying to do. আমি বলতে চাচ্ছি যে আকিব আল হাসান, প্রথম কথা তাকে আমি একেবারে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। 2 নাম্বার, হি ইজ এ ভেরি গিফটেড পার্সন। নাম্বার, সে বাংলাদেশের পতাকাকে বহন করে, আনুষ্ঠানিকভাবে বহন করা লাগে না, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট প্লেয়ার, ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, রাইট? হুম, এটা একটা গৌরবের জায়গাকে আমাদের আরো পরিপুষ্ট করে। হ্যাঁ, এটা এক। 2 নাম্বার হচ্ছে যে সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রতি বিশ্বস্ত, স্বাধীনতার যুদ্ধের ব্যাপারে 100% বিশ্বস্ত, বঙ্গবন্ধুকে সে সম্মান করে। এখন সাকিব আল হাসান আওয়ামী লীগের কৃত কোনো দুর্নীতিকে সাপোর্ট করবে কিনা আমি বিশ্বাস করি করবে না। আহ, আওয়ামী লীগের কৃত কোনো হত্যাকাণ্ড বা কোনো গুম এটাকে সাপোর্ট করবে কিনা আমি বিশ্বাস করি করবে না। আমার সাথে তার কথায় আমাদের জায়গাটাও তাই, আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, নেত্রী আমাদের সমাজে সব ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় করে থাকে সেটার ওকালতি তো আমি করবো না, বা অবশ্যই বিশ্বনন্দিত ক্রিকেট তারকা সাকিব আল হাসানও করবে না। লেটস গেট দ্যাট ভেরি ক্লিয়ারলি। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে যে সাকিব আল হাসানের ভিসা, এটা আমার আলাপ হয়নি। সাকিব আল হাসানের ভারতে যাওয়ার ভিসা তাকে পলিটিক্স করতে দেয় কিনা বা পলিটিক্যাল বক্তব্য ভারতে বসে দিতে দেয় কিনা সেটা বোঝার বিষয় আছে। সেটা যদি তার ভিসা এলাও করে তাহলে সে নিশ্চয়ই 5 আগস্টে গিয়ে সেখানে বক্তব্য দিবে। আর তার ভিসার ক্যাটাগরি যদি সেটা এলাও না করে তাহলে সেটা করতে পারবে না। তো ভার্চুয়ালি, ওটা যেহেতু ভার্চুয়াল, উনিও তো ভার্চুয়ালি যোগ দিতে পারেন। না, অনেকে বলছে সরাসরি যাবে, ভার্চুয়ালি তো কোনো অসুবিধা নেই। আমি তো আপনাকে ওইটাই বললাম যে পুরাটাই ভার্চুয়াল, কিন্তু বাজারে এবং বাতাসে উঠছে বলছে অনেক কিছু, কিন্তু কোনোটাই আসলে কোনো কিছু না। হুম, এটাই রিয়েলিটি। এখন ভার্চুয়াল মিটিং এ সাকিব আল হাসান কেন, মানে আরো অন্য কেউ যদি ভার্চুয়ালি অংশগ্রহণ করে, এই মিটিং এর ইম্প্যাক্ট কি? তাহলে তো পৃথিবীর মানুষ ভার্চুয়ালি আন্দোলন করতো, সংগ্রাম করতো। তাহলে নেলসন ম্যান্ডেলা যখন তাকে শ্বেতাঙ্গদের সরকার তাকে ডেকে নিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে, তখন তো সে বলতে পারতো যে আমার জেলখানার মধ্যে একটা টেলিফোন দাও, এটা দিয়ে আমি মাইক লাগাই 2টা বক্তৃতা দিই। ব্যাপারটা তো এরকম না। ব্যাপার হচ্ছে পলিটিক্স রিকোয়ার্স ইউর ফিজিক্যাল প্রেজেন্স, ইট রিকোয়ার্স ইউর ডেডিকেশন, ইট রিকোয়ার্স ইউর বডি ল্যাঙ্গুয়েজ। দ্য বেস্ট ওয়ে টু রিড ইউর বডি ল্যাঙ্গুয়েজ ইজ বাই বিং ফিজিক্যালি প্রেজেন্ট. But at the end of the day, physics says that if you throw an apple upwards, it's going to fall. That's what Newton says. So that's not Newton's language. It is the world's language. It's the language of physics. এখন হাজার বছর ধরে রাজনীতি তৈরি হইলো, আপনি এখন রাজনীতির সংজ্ঞা, রাজনীতি কিভাবে করতে হবে, প্রতিবাদকে আমি সত্যি ফিরে ফেললেন, এটা তো হয় না। তাহলে তো সবাই শরীরের বিভিন্ন ফুটায় ফাইবার অপটিক লাগিয়ে ঘুরে বেড়ে। আই এম সরি, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। আপনি এই যে বললেন সজীব ওয়াজেদ জয় ভাই, তাকে তার চেহারায় তো আমি একটা স্ট্রেংথ দেখি, ইজ এ ভেরি গুড লুকিং ম্যান। বঙ্গবন্ধু নাতি, তার তো এই জিনিসটা আসছে, নেতৃত্বের এই জায়গাটা থাকে। আপনি আমরা ছোটবেলায় যখন এই যে নবী রসুলদের কাহিনী পড়তাম, সেখানে বলা হতো যে আল্লাহ তাআলা যুগ থেকে যুগান্তরে যখন নবী রসুলদের পাঠিয়েছে তারা সুদর্শন ছিলেন, মানুষকে আকৃষ্ট করতে হয়। আমাদের জয় ভাই তো সুদর্শন একজন, টল পার্সন, হি লুকস গুড, রাইট, হুম, গ্লোবাল স্ট্যান্ডার্ডে। এখন অক্সফোর্ডে কিছুদিন আগে ইংল্যান্ড আওয়ামী লীগ বিভিন্ন ব্যানারে একটা সেমিনারের আয়োজন করলেন, এবং এখন ধরেন আমাদের মোহাম্মদ আলী ভাই, ইজ এ ভেরি ডেডিকেটেড সোল, খুব ভালো মানুষ উনি। উনি এটা আয়োজন করলেন কষ্ট করে দিল্লিতে 5 আগস্টে। তো আমাদের জয় ভাই যদি একটু কষ্ট করে আসেন ফিজিক্যালি এবং বক্তৃতা দিয়ে আবার যদি চলে যান শত ব্যস্ততার মাঝেও, আমি তো মনে করি রাজনীতির জন্য এটা ব্যাপক একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। কোটি কোটি নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে যাবে।
মানে ভার্চুয়াল কেন? তাহলে কি আপনার কেন মনে হচ্ছে এই যে ভার্চুয়াল? ভার্চুয়াল এই প্রেস কনফারেন্সের কোনো ইম্প্যাক্ট নাই? আগেরটার কি ইম্প্যাক্ট? আগেও তো মহম্মদ আলী সাহেব একটা করেছিল ভার্চুয়াল, কি ইম্প্যাক্ট আপনাকে আমি জিজ্ঞাসা করছি। না, আমি বলব না। আপনার কাছ থেকে জানতে চাওয়া যে আপনি কি মনে করেন তাহলে এটার কোনো ইম্প্যাক্ট নাই? না, নেতা কর্মীরা নেত্রীর যে সীমাবদ্ধতা, ওনার নিরাপত্তা প্রচেষ্টাতে ওনার বোঝাপড়া সেটা মেনে নিবে ভার্চুয়াল প্রেজেন্স, কিন্তু আর কারোটা তো মানবে না, আর কারোটা তো তাদেরকে আকৃষ্ট করবে না, এটা তো বাস্তবতা। আচ্ছা। এবার এবং একটু আগের প্রশ্নের উত্তরে যদি এ- চলে এ- যান। এ- 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 এবং আমার দলের যারা কাউন্সিলর ডেলিগেট একেবারে দলীয় কাঠামোর ভাষায় কথা বলে, আমার দলের যারা কাউন্সিলর এবং ডেলিগেট তারা মনে প্রাণে বিশ্বাস করে যে সজীব ওয়াজেদ জয় অথবা সায়মা ওয়াজেদ জননেত্রী শেখ হাসিনার পরে আওয়ামী লীগের ভবিষ্যৎ, ভবিষ্যৎ আসার আগে এটা তো সত্য তারা বঙ্গবন্ধুর নাতি, তারা নেত্রীর সন্তান, আওয়ামী লীগের মানুষ তাদেরকে ভালোবাসে। যদি সশরীরে উনি আসেন, ক্ষতি কোথায়, অসুবিধা কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর খুব প্রয়োজন। হুম। আসলে অসুবিধা কোথায় সেটা হয়তো মানে আপনারাও যদি বলতে না পারেন, যারা আরো এর সাথে যুক্ত তারা হয়তো না, কোনোভাবে আমি বলতে তো পারবে না। আমি তো বলতেই পারবো না। জি। আমি তো বলতেই কিন্তু পারবো এটা না, কি কারণ বলতে পারেন? কারণ তাদের সাথে আপনার যোগাযোগ আছে। আপনি বলছিলেন সাকিব আল হাসান আপনার ছোট ভাইয়ের মতো। তার হ্যাঁ সাথে আপনার যোগাযোগ আছে, যোগাযোগ ছিল, হ্যাঁ আছে, থাকবে, হ্যাঁ। সামনে আরো ভালো হবে। গত তিনি আসলে কি করবেন? তার গতকালকে রোলটা কথা কি? হয়েছে, তার রোলটা কি এখানে? সে যেটা সত্য সেটাই বলবে, আপনাকে এখানে আমি যা বললাম তাই সে বলবে, এটা তো পরিষ্কার। হি ইজ লয়াল টু দ্য পার্টি, হি ইজ লয়াল টু আওয়ামী লীগ। এখন তারে যদি আপনি কোনো দায়িত্ব না দেন, কি করবে সে? হুম, তার দায়িত্ব এখন হইলো ক্রিকেট খেলা। তাকে আপনি এমপি বানাইছেন, রাজনীতি করা না, তার দায়িত্ব হচ্ছে ক্রিকেট খেলা। So if you don't give him responsibility, what is he going to do? ধরেন আমরা আমরা তো অপেক্ষাকৃত ইয়ার, রাইট? এখন ধরেন আহ এটা এখন কিভাবে বলবো, ধরেন আমার বাবা মা তো 8-10 জনের মধ্যে আদর ভালোবাসা দিয়ে বড় করছে। 1980 সালে জীবনের প্রথমে আমেরিকায় যাই, থাকতে না, চাকরি করতে না, পড়তেন না, পারতাম, ফ্যামিলি পারতো, এই নিয়ে কমপক্ষে 250 বার মার্কিন যুক্তরাষ্ট্রে গেছি, বন্ধু বান্ধব আত্মীয় কোনো কিছু তো অভাব নাই, এবং বাঙালি বন্ধু বান্ধব তো না, একেবারে আমেরিকান সোসাইটির। এখন আমাকে যদি কেউ দায়িত্ব দিয়ে বলতো যে দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট, গো এন্ড মিট উইথ এ সিনেটর, গো এন্ড মিট উইথ এ কংগ্রেসম্যান, why don't you ask people who know me whether I can do it or not? I can do it like that because I know what they want to hear. I know how to go and talk with them. Unfortunately, আপনি যাকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দায়িত্ব দিয়ে রাখছেন, উইথ অল ডিউ রেসপেক্ট, মুরব্বী মানুষ, আমাকে কিন্তু আদর করে, কিন্তু সত্য তো বলতে হবে। উনি 16 বছর ধরে সভাপতি, আজ পর্যন্ত একটা কংগ্রেসম্যানের সাথে দেখা করতে পারেন, আপনি মিলাই দেখেন আমার কথা ভুল কিনা। হুম, উনি স্টেট ডিপার্টমেন্টে যেয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রাইভেট সিকিউরিটি কন্ট্রাক্টরের যে সুপারভাইজার, নাইট গার্ড, তাকে গিয়া উনি আওয়ামী লীগের স্মারকলিপি দিয়ে আসে। হুম। ধরেন আপনার তাহলে কি আপনাকে ঠিক আওয়ামী লীগ বিশ্বাস করে না? ফলে আপনাকে আসলে দায়িত্ব না দিচ্ছে না? না তাহলে তো আপনি যেমন না জানেন আওয়ামী লীগের লোকজন না বা আপনার না নেতাকর্মীরাও জানে যে না আপনার যে কত মানে লিঙ্ক আছে। না 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 তা সাকিব আল হাসানকে বিশ্বাস করে না, তাকেও তো দায়িত্ব দিচ্ছে না, এই যে আমাকেও দিল দায়িত্ব তাকে এই যে দিচ্ছে না। একটা জায়গায় মানে না, এটা তো প্রেস দায়িত্ব না, এটা তো হিউম্যান, এটা কোনো কিছু হইলো হিউম্যান রাইটস ওয়াচের সে গিয়ে একটা কথা বলবে? তিনি তো কেবলই আসছেন। এই ২৪ এর মনোনয়ন ছাড়া আগে তো তার কোনো রাজনৈতিক অস্তিত্ব ছিল না। কিন্তু আপনার সেই জন্মের আগে থেকে আপনার আসলে রাজনীতি, আপনার বাবার সূত্রেই। আমি বলি, আমরাও তো কেবলই আসছি। আওয়ামী লীগের বয়স 60-70 বছর না হইলে আপনি আসেন না এখানে। আওয়ামী লীগে জন্মগ্রহণ করতে বয়স হওয়া লাগে 55 বছর। হুম, আপনি আওয়ামী লীগের যদি এমপিদের স্ট্যাটিস্টিক্স নেন, কেন্দ্রীয় কমিটির নেতাদের বয়সের স্ট্যাটিস্টিক্স নেন, there is nobody under 60 পরিস্থিতি করেন। 63 বছর হচ্ছে না মন্ত্রীরা আছেন না? মিডিয়ান ভ্যালু। অনেক মন্ত্রীরা নো হয়েছেন, নো নো সাংগঠনিক আমি সম্পাদক আমি হয়েছেন। না না নভেলি আমি আছেন এখানে অঙ্কে, মহিবুল হোসেন চৌধুরীর না নাম দেখা না যাচ্ছে। না 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 আমি অঙ্কে কথা বলি, ইউর রং। আপনার 224 জন ইলেক্টেড এমপির বয়স এবং যতজন মিনিস্টার তাদের বয়স নিয়ে আপনাকে গড় করার যে ফর্মুলা, তাতে ভাগ করে দেখতে হবে মিডিয়ান ভ্যালু কত। আওয়ামী লীগের সেন্ট্রাল লিডারশিপ এবং এমপিশিপের মিডিয়ান ভ্যালু হচ্ছে 63। আর নফেল হয়েছে, দ্যাটস গুড, দ্যাটস এ গুড সাইন। কিন্তু একা নফেল কি সবকিছু পারবে? পারে? সে ইজ গুড, ইজ আওয়ার লিডার, ভেরি গুড, হুম, উই লাভ হিম, উই কেয়ার ফর হিম। তার বাবা কিংবদন্তির নেতা, এভরিথিং গুড। এস এম কামাল হোসেন ভাই হয়েছেন, খুব ভালো কথা, ভালো মন্দ গুলা পরের বিষয়। হুম, কিন্তু কথা হচ্ছে যে দ্য আইডিয়া ইজ অ্যাজ সাচ যে আমরা যদি এতই মেধার ছড়াছড়ি থাকতো এবং এতই পারঙ্গম লোক নিয়ে আমরা থাকতাম, তাহলে আমাদের এই অবস্থা কেন?
সেই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে। আচ্ছা এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না। এখন কে কোয়ালিফাই করতেছে, হয়তোবা কেউ কথা এমন সব কথা বলে ভালো লাগে না, এই জন্য কোয়ালিফাই করছে না। কেউ হয়তোবা বিতর্ক করতে পারে, ডিবেট করতে পারে, তার ভিন্ন মত পোষণ করতে পারে, ভালো নাও লাগতে পারে। আচ্ছা রাশিদ এটা সাহেব, আসলে একটু এই জায়গায় আসি যে আর দেখেছেন নিশ্চয়ই আপনি সার্জিও গোর, মার্কিন বিশেষ দূত, ট্রাম্পের বিশেষ দূত, দক্ষিণ এশিয়া বিষয়ক দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বটে তিনি বাংলাদেশ সফর করলেন। ঢাকায় গিয়ে তিনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের প্রধানমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। এর বাইরে যেটি একটা বেশ প্রশ্নবোধ্য হচ্ছে যে বিষয়টা, তিনি দীনেশ ত্রিবেদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। কিন্তু আপনার কাছে যেটি আমার জানবার বিষয় যে সাবির হোসেন চৌধুরীর সাথেও তার বৈঠক হয়েছে বলে বলা হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সাবির হোসেন চৌধুরীর সাথে তার দেখা বা বৈঠকটি হয়েছে কিনা। তিনি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই বিষয়ে তার জানা নেই, মানে বিষয়টা অস্বীকার কেউ করেন নাই, কিন্তু তিনি বলছেন এই বিষয়ে তার জানা নেই। আপনি জানেন, মানে আপনারা বা দলের নেতাকর্মীদের মধ্যে কি আলোচনা, জানেন কিনা যে আসলে দেখা হয়েছে সাবির হোসেন চৌধুরীর সাথে? সাবির হোসেন চৌধুরীর সাথে দেখা হয়নি, ইটস এ ফেক নিউজ। আওয়ামী লীগের কারোর সাথে দেখা হয়নি, ইটস এ ফেক নিউজ। আওয়ামী লীগ বা শেখ হাসিনা নিয়ে কোনো আলাপ হয়নি, কারোর সাথেই হয়নি, ফেক নিউজ। ত্রিবেদীর সাথেও আওয়ামী লীগ বা শেখ হাসিনা নিয়ে কোনো কথা হয়নি। ত্রিবেদীর সাথে গোরের দেখা হওয়ার কারণটা খুব স্বাভাবিক, কিন্তু দেখা হওয়ার ঘটনাটা অস্বাভাবিক। কারণ আপনাকে বুঝতে হবে যে অ্যাম্বাসেডর গোর হ্যাজ দ্যাট র্যাঙ্ক অ্যান্ড দ্যাট অ্যাক্সেস, যেখানে সে বাংলাদেশ, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে কথা বলার জন্য ত্রিবেদীর সাথে আইসা কথা বলা লাগে না, ডাইরেক্ট নরেন্দ্র মোদীর সাথে কথা বলে আসতে পারে। মিনিমাম সে জয়শঙ্কর সাহেবের সাথে কথা বলে আসতে পারে। তার থেকেও না হলে উনি ওই সংসদীয় কমিটির যে সভাপতি শশী থারুর, অথবা আমাদের এখন কি বলে যে রাজ্যসভার তিনি সদস্য হর্ষবর্ধন সিংলা, তার সাথে দেখা করে কথা বলে আসতে পারে, এবং অজিত দোভাল সাহেবের সাথে দেখা করে কথা বলে আসতে পারে। সো আওয়ামী লীগ বা শেখ হাসিনার জন্য উনি ত্রিবেদীর সাথে নট কারেক্ট। এখানে যেটা হয়েছে, আমার কাছে যা ইনফরমেশন আছে, ওনার দেখা হওয়ার মূল কারণটা হচ্ছে যে বর্তমান সরকার ইন্ডিয়ার কোঅপারেশন যেভাবে পাওয়ার দরকার বলে মনে করে সেটা পাচ্ছে না, এবং দুটি দেশের ভিতরে এখানে একটা বিশ্বাস এর একটা ঘাটতি আছে। এই ঘাটতির জায়গাটা কাটিয়ে উঠে যাতে মৌলবাদীদের জয় জয়কার না হয়, সেটাকে কেন্দ্র করে এটা একটা সিগন্যাল। মার্কিন দূত, বিশেষ দূত এবং জনাব ত্রিবেদীর সাথে দেখা হওয়াটা, তার মানে এটাকে ঘুরিয়ে বলতে পারেন যে মার্কিন দূত তো ত্রিবেদী সাহেবকে এটাও সিগন্যাল দিতে পারেন, আমাকে শেষ করতে দিবেন, যে যে ওয়াই ডোন্ট ইউ ওয়ার্ক উইথ দিস গভর্নমেন্ট। সিগন্যালটা উল্টাও হতে পারে। আর এখানে আরো সরলীকরণ যদি নগ্নভাবে বলতে হয়, তাহলে এভাবে বলতে চাই, ইন্ডিয়া কোনোভাবে জামাত ইসলামীর উত্থানকে মেনে নেবে না। সুতরাং আবার একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে চুক্তি আমাদের সাথে যুক্ত করেছে, সেই জায়গায় নতুন কাউকে ক্ষমতায় বসিয়ে তার ওই চুক্তির যেই এফেক্টিভনেস সেটাকে নষ্ট করতে চাবে না। সেই জায়গা থেকে বর্তমানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো মধ্যবর্তী অপশন হচ্ছে বিএনপি। সো আমি আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি, এবং এই জায়গাটাকেই শানিত করার জন্য এই বৈঠক হয়েছে। দুই নাম্বার পয়েন্ট, যেটা নাকি আপনার কাছে তথ্য আছে কোনো, আপনি জানতে পেরেছেন? না, এটা 100% শিওর। কারণ আমরা তো গত 2 বছর ধরে আমেরিকায়, ওটাও কি 100% শিওর যে সাবির হোসেন চৌধুরীর সাথে কোনো বৈঠক হয় নাই? জি জি, ওটা 100% শিওর। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য শিওর হতে পারেন না এই বিষয়টা নিয়ে, তিনি না, ওটা ওনার আপনি কি আমার কথা শুনতে হ্যাঁ, পেরেছেন? মাঝখানে একটু কেটে গেল লাইনটা। ওনার শিওর হওয়ার কি জন্য বলছিলেন আপনি? হ্যাঁ, বলছি যে সাবির হোসেন চৌধুরী সাহেব তো আমার মার আপন খালাতো ভাই, এটা তো আপনি জানেন না। হ্যাঁ, মামা। সুতরাং সালাউদ্দিন সাহেবের ওনার নিজস্ব সোর্স থাকতে পারে, পুলিশ ডিবি অনেক কিছু থাকতে পারে। প্রত্যেকটা সমাজে বসবাস করি, পরিবার নিয়ে, সংসার নিয়ে, আত্মীয়স্বজন নিয়ে, সুতরাং আমাদের কাছে তো কিছু সংবাদ থাকতে পারে। আমাকে সালাউদ্দিন সাহেবের কাছে মিলানোর কোনো দরকার নাই। হ্যাঁ, যেটা বলছি সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি, দিস কাইন্ড অফ মিটিং ডিড নট
take place and it's সাবের not going to চৌধুরীর take সাথে কি place আপনার কথা হয় কখনো, মানে আপনার আত্মীয় যেহেতু আপনার সাথে কথা হয়, যোগাযোগ হয় আমার সাথে কথা হয় কিন্তু এই বিষয়ে কথা হয় এই নাই। বিষয়ে কথা হয়? মানে এর আগেও দেখেছি যে না ৩ জন রাষ্ট্রদূত গিয়ে, এটা অন্তর্বর্তী সরকারের সময় তার সাথে দেখা করেছিলেন হ্যাঁ, তার বাসায় গিয়ে। আপনি আপনি আমাকে এখন বেশি অন্তরঙ্গ জায়গায় গেলে আমি অত অন্তরঙ্গ হওয়ার জন্য তো এই অনুষ্ঠানে আসিনি। আপনি জানতে চাইছেন দেখা হয়েছে কিনা, আমি আপনাকে শতভাগ নিশ্চিত দিয়ে বললাম হুম, দেখা হয় নাই, আচ্ছা, এখনো দেখা হবে না, আরো দূরে, আরো আচ্ছা। পরে। হ্যাঁ, গেল এক। 2 নাম্বার হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এই ভিজিটটা পরিষ্কার করা দরকার, কারণ আমার দলের নেতা কর্মীদের মাঝে অনেক রকম বিভ্রান্তি, অনেক উল্টাপাল্টা জিনিস ছড়ানো হচ্ছে। আর একটা জিনিস খুব ভালো লাগে যে আপনি খুব কনস্ট্রাকটিভ জার্নালিজম করতে চান। আমি দেখেছি যে আপনি চেষ্টা করেন সত্যটা বের করে নিয়ে আসার জন্য, কিন্তু একই সাথে আপনার কন্টেম্পোরারি অনেক কলিগদের দেখি বানিয়ে বানিয়ে উল্টা পাল্টা যা তা, মানে, এবং পরে দেখা যায় যে আমার নেতা কর্মীরা ব্যথা পায়, আশা ভঙ্গ হয়, মানে এত বাজে বাজে নিউজ দেয় যে এগুলো আপনার ভিত্তি থাকে না। সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা স্পেসিফিক ফুটপ্রিন্ট অফ রানিং দ্য কান্ট্রি আছে। সে সবসময় কান্ট্রিজ উইথ রিসোর্স আইডেন্টিফাই করে, যেটা আমেরিকার কাজে আসতে পারে। আপনি জানেন যে মায়ানমার দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনে আছে, কিন্তু স্যাংশন ইম্পোজ করলো মায়ানমারকে মাথা মতো কোনো প্রশাসন করাতে পারেনি। সেই জায়গা থেকে আপনি জানবেন যে মায়ানমারে যদি এফেক্টিভ স্যাংশনও কাজে লাগাতে হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের সহযোগিতার কোনো বিকল্প নাই। হ্যাঁ, এবং এই যে মায়ানমারের থেকে আগত রোহিঙ্গাদেরকে দেখতে যাওয়া, হ্যাঁ, এবং এই যে এগুলো সব হচ্ছে সিম্বলিক মেসেজ, কোনোটাই ওয়ার্কিং এজেন্ডায় পৌঁছায় না, কিন্তু এগুলো সব মেসেজ। ত্রিবেদী সাহেবের সাথে দেখা করা 10টা তালিকা নিয়ে আলাপ করা না, ইটস এ মেসেজ। এই রোহিঙ্গাদের দেখতে হবে, ইটস এ মেসেজ। সো আপনাকে প্রতিটা জিনিস মিলিয়ে নিতে হবে, এটা গেল এক। আর 2 নাম্বার, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমরা যে পরিমাণ কথা হুম, গত 10-15 বছর ধরে বলছি এবং এখনো সুযোগ পাইলে আমরা বলি, সেই জায়গায় মার্কিনীদের যেই চুক্তি বিভিন্ন দেশ সই করেছে, শুধু একমাত্র বাংলাদেশ নয়, সেই জায়গা থেকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একেবারে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আখ্যায়িত করে কথা বলে, তাদেরকে এখন তারা প্রমোট করবে বলে আমার মনে হয় না। এখানে কোনো ইকুয়েশন, কোনো সমীকরণ তারা করা যায়। হুম। কিন্তু একটু তো মানে টোন একটুখানি চেঞ্জও হয়েছে, যে আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে বলা হয়েছে। হ্যাঁ, আমরা শুনেছি খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছিলেন, সংসদে দাঁড়িয়েও বলেছেন, বাইরেও বলেছেন। এমনও বলেছেন যে নাইক বা গেলাম আটলান্টিক পার হয়ে তাতে কি বা যায় আসে? তো তো না, তো কিন্তু আপনি যেটা তো তিনি বলেছিলেন যে তার পতনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তখন দায়ী করেছিলেন। পতনের পরেও বলেছেন এই বিষয়টা। কিন্তু সম্ভবত সাউথ হ্যাঁ, চায়না মর্নিং পোস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তার পতনের পেছনে মার্কিন তো যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রমাণ। তো তো আপনি কি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাক্রমশালী শক্তি আপনার মতো টোন চেঞ্জ দেখে? তারা তো দেখে আসলে হোয়াট ইউ মিন। হুম। তাদের তো সিআইএ আছে, তাদের তারাও তো তো টোন চেঞ্জ এনএসএ করে। আছে। তারাও তো টোন চেঞ্জ না, করে। না, ওরা তো পারে। আপনি কৃষির সাথে কি তুলনা করলেন ঠিক বুঝলেন না। ওরা পারে, আপনি তো পারেন না। বাংলাদেশ পারে, ওরা পারে, ওরা তো পারে। হ্যাঁ, এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে বাসায় আছেন দিল্লিতে, সেই বাসায় যে তাকে লুচি বানিয়ে খাওয়ায় বা যে তাকে পানি বা চা পরিবেশন করে, সেও যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ লোক হয়, আপনি কি আশ্চর্য হবেন? সো হোয়াট আর উই ডিলিং উইথ? উনি একটা সাক্ষাৎকারে টোন চেঞ্জ করলেন, তাতে কি? আমাদের সার্বিক অবস্থান কি? আমাদের রাজনৈতিক বোঝাপড়ার জায়গাটা কি? আমরা তো এই যে 5ই আগস্ট আসতেছে, এখন আমরা আগস্ট মাসে আছি, আমাদের প্রত্যেকটা ন্যারেটিভে তো মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করা ছাড়া আর কিছু তো আমি খুঁজে পাচ্ছি না। আমি এটার পক্ষে না। আমার কথা হচ্ছে যে আপনি পৃথিবীতে এমন উদাহরণ আছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু বানিয়ে অনেক দেশ উঠে গেছে। তাহলে 8-10 জন পাইলে, আপনার ডাইনামিক লিডারশিপ থাকলে কেন আপনি পারবেন না? আপনিও বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে যেতে পারবেন। সব দেশ তো আর মার্কিন যুক্তরাষ্ট্রের কবলে বা খপ্পরে পড়ে ধ্বংস হয় নাই। হ্যাঁ, যেই দেশে হিরোশিমা নাগাসাকিতে একেবারে কি বলে এনোলাগে এবং আপনার ফ্যাট বয় 2টা নিউক্লিয়ার বম ফাটায় দিয়ে তারা শেষ করে দিল, সেই দেশের হিরোই তো যখন তার কাছে আত্মসমর্পণ করলো জেনারেল ম্যাকার্থার কাছে, সেই দেশকে আজকে পৃথিবীর 3rd লার্জেস্ট ইকোনমি বানায় দিয়ে বসে আছে। যেই চায়নাকে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন গালি গালি দেয়, সেই চায়না হচ্ছে আমেরিকার সবচেয়ে লার্জেস্ট ট্রেডিং পার্টনার, হুম। পৃথিবীর 2nd লার্জেস্ট ইকোনমি। তা আমরা কি চোখে দেখেও দেখি না? যেই জার্মানির সাথে 2য় বিশ্বযুদ্ধে 1945 সাল পর্যন্ত যুদ্ধ করলো, দেশটাকে ভাগ করে নিল, ক্ষতবিক্ষত করে ফেললো, সেই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরে আজকে কি ইউরোপের সবচেয়ে পরাক্রমশালী দেশে রূপান্তরিত হয় নাই? তো এগুলা কি আমার আঙুল ধরে ধরে দেখাইতে হবে না? তার মানে আপনার মানে হ্যাঁ, ব্যাখ্যাটা যদি আমি এভাবে বলি, তাহলে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আওয়ামী লীগের প্রতি কোনো সমর্থন বা সহায়তার জায়গায় নাই। নো, আমেরিকা বাংলাদেশকে ইউজ করবে।
তার তার নিজের অর্থনৈতিক প্রবৃত্তির জন্য ব্যবহার করবে। যদি সেটা আমরা কাজে লাগাতে পারি, আমরাও প্রবৃত্তি পাবো, আর না পারলে ধ্বংস হয়ে যাবো। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা আরে ভাই, আপনি 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 একটা জিনিস বোঝার চেষ্টা করেন। অনেক বেশি, অনেক বেশি। আপনি আপনি সেন্ট মার্টিনে নৌবাহিনীর ঘাঁটি করবেন, তো বাংলাদেশের নৌবাহিনীর ঘাঁটি যদি মার্কিন যুক্তরাষ্ট্র করে, তাহলে প্রবলেম কি শুধু বাংলাদেশের নাকি ভারতের? তা আজ পর্যন্ত ভারত একটা কথা বললো না কেন? আপনি মনে করেন এই দক্ষিণ এশিয়ায় চায়নার কি পরিমাণ প্রভাব নিজে বলুন। যদি সেন্ট মার্টিনের মতো জায়গায় সত্যি মার্কিন যুক্ত একটা নৌ ঘাঁটি করে, তাহলে চায়না এতদিন একটা কথা বললো না কেন? মায়ানমার আমেরিকার স্যাংশন ভুক্ত একটা শক্তিশালী দেশ, মায়ানমার দুর্বল দেশ নয়। মায়ানমারের প্রতি বছরের ডিফেন্স পারচেস $5 বিলিয়ন উপরে, ইটস নট এ ম্যাটার অফ জোক। সে মায়ানমার একটা কথা আজ পর্যন্ত বললো না কেন? বে অফ বেঙ্গল তো বাংলাদেশ মায়ানমার আমরা দুজনে ভাগাভাগি করে ইউজ করি। তাইলে এখন আমার কথা হইলো যে ভাই, আপনি বিদেশ বিদেশ না করে আপনি নিজের দেশের দিকে তাকান, নিজের দেশের লোকগুলোকে নিজের পক্ষে নেন। অনেক ইস্যু আছে, অনেক ইস্যু আছে। গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, আইন শৃঙ্খলা ঠিক নাই, বিচার ব্যবস্থা ঠিক মতো চলতেছে না, বিচারকরা হিয়ারিং করে না, আদালতের শুনানি হয় না। আপনি আপনার রাজনৈতিক শক্তিকে সংঘবদ্ধ করে এগুলো নিয়ে কথা বলতে পারেন। অবশ্যই আপনার সুদিন আসবে, অবশ্যই আপনি রাজনীতি করবেন। কোথায় যাওয়া না যাওয়া আল্লাহর হাতে, কথা কিন্তু কথা যেটি বঙ্গবন্ধুর দল বলছিলাম যে শেখ মাথা হাসিনার উঁচু করে রাজনীতি হ্যাঁ করবে। শেখ হাসিনার ফিরে আসা, বঙ্গবন্ধু কন্যা আপনি বলছেন তার ফিরে আসা নিয়ে আলোচনা হচ্ছে, ডিসেম্বরে ফিরবেন তিনি যে ঘোষণা দিয়েছেন। আপনি একটা কথা বলেছিলেন, আমার অনুষ্ঠানেই বলেছিলেন, যেটি সেই মুহূর্তে খুবই নতুন একটা কথা, যে যতদিন পর্যন্ত চিন্ময় কৃষ্ণদাসের জামিন না হয়, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাসের জামিন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার ফেরার পরিবেশ তৈরি হয়েছে বলে আপনি মনে করেন না। সেই অনুষ্ঠানে আপনি ঠিক এরকমটাই বলেছিলেন। এখন আমি দেখলাম সম্প্রতি দুটো মামলায় চিন্ময়ের জামিন হয়েছে, আরও মামলা আছে, ফলে এখনই মুক্তি পাচ্ছেন না। একটা ফেরার পরিবেশ তৈরি হচ্ছে, মানে এই জামিন কি বার্তা দিচ্ছে বা ইঙ্গিত দিচ্ছে? না, আপনার প্রশ্নের উত্তর আপনার নিজেই দিতে পারেন। যতক্ষণ না চিন্ময় মুক্ত না হবে, হুম, এবং যতক্ষণ না, আমি আপনার প্রশ্নে আরো বলেছিলাম 5টা মিনিমাম হরতাল হুম, সাকসেসফুলি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত পরিবেশ তৈরি হবে না। আচ্ছা, মানে এই ইট জামিন ওয়াজ এ হুম, ইট ওয়াজ এ কন্ডিশনাল এক্সপ্রেশন। আপনি তো দাঁড়াতে পারছেন না রাস্তায় এখন, আপনি টাকা দিয়ে মিছিল করাচ্ছেন। শুনেন, টাকা দিয়ে কিছু হয় না। টাকা দিয়ে মিছিল করায় ওই মিছিল দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, যতক্ষণ না ওই লোকটা রাস্তায় না নামবে যে বলবে আপনার টাকা আপনার কাছে রাখেন, আমি বঙ্গবন্ধু দেশ স্বাধীনতা শেখ হাসিনার জন্য আন্দোলন। সেই লোক কোথায়? আমার এলাকায় আগে দুটো গ্রুপ ছিল। এই ধরেন আপনি সাংগঠনিক সম্পাদক নিয়ে কথা বলতেছেন, এই সুজিত রায় নন্দী, তার ছেলে শেখ হাসিনার ফাঁসি চেয়েছিল 5ই আগস্টে। এটার ফেসবুক স্ক্রিনশট সব জায়গায় আছে। সে এখনো রংপুরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। তার হাত দিয়ে আমার এলাকায় এখন 6টা। আমার এলাকায় যদি 6 গ্রুপ হয়, অন্য এলাকায় কয় গ্রুপ হয়েছে? কিন্তু এই সত্য কথা তার কেউ বলবে না। আগে ছিল 2 গ্রুপ, এখন আমার এলাকায় 6 গ্রুপ। তো আমি তো আর অন্য এলাকার খবর জানি, কিন্তু বলবো না। আমি বলতে চাচ্ছি, আমার এলাকায় যদি 6 গ্রুপ হয়, তাহলে অন্য এলাকায় কয় গ্রুপ হয়েছে আপনি? আর যেই লোক টাকা নিয়ে কমিটি দেয়, যারা দেয়, তারাই যদি দায়িত্বে থাকে, তারা এখন কত ভালো কাজ করবে আপনি ভাবুন। জি, বাট বাংলাদেশের মানুষের মধ্যে আকুতি আছে, তারা চায় আওয়ামী লীগ আসুক। এই আকুতির তারা জানে বহিঃপ্রকাশ যে কোথায়? না, বহিঃপ্রকাশ লিডারশিপ ছাড়া হয় না। আহ, এই এই আকুতিটা হচ্ছে, তারা বোঝে যে আহ, আপনার আওয়ামী লীগ না আসলে রাজনৈতিক ভারসাম্য থাকবে না, আর রাজনৈতিক ভারসাম্য না থাকলে তারাও শান্তিতে থাকতে পারবেন। কিন্তু এখানে মানে একটা জায়গায় যদি 100টা গাধাকে আপনি ছেড়ে দেন, আর সামনে মূলা যদি দেন, দিয়ে যদি বলে দৌড়াও মূলা খাওয়ার জন্য, তাহলে 100 গাধার ভিতরে একটা গাধা তো ফার্স্ট হবে, আরেকটা গাধা সেকেন্ড হবে, আরেকটা গাধা থার্ড হবে, আর সবশেষে যে 100তম, সে গাধাও 100তম পদ পাবে। কিন্তু সবই তো গাধা। সুতরাং এখন যেটা অবস্থা হয়েছে, যে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এটাকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক জোগাড় করো, হ্যান করো, ত্যান করো, হ্যাঁ, তাদের প্রতিযোগিতায় আসলে ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, থার্ড হওয়া আর লাস্ট হওয়ার পার্থক্য কি? জি, মনে হয় স্পষ্ট বিষয়টা। আরেকটা আমি সম্প্রতি দেখলাম যে জনাব ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বললেন যে আম
চোখের বদলে তিনি শপথ গ্রহণের কথা বলছেন। একটা ভার্চুয়াল সভায় চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স। আবার সম্প্রতি শেখ হাসিনার সাথে একজন কর্মীর সম্ভবত তারও একটা আ ফোন আলাপ বা কথোপকথন। সেখানে তিনি নির্দেশ দিচ্ছেন যে আর দয়ালু হওয়া যাবে না। আ হাতের বদলে হাত, চোখের বদলে চোখ নিতে হবে। এটা ভুলে যেও না। মানে কোরআনের ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন যে সেটা দিতে হবে। এই মেথডটা কতটা কার্যকর বলে আপনি মনে করেন? যেহেতু আপনি আসলে অনেক কিছুতেই ভিন্ন মত পোষণ করেন, ফলে এটা আপনার কাছে জিজ্ঞাসা। প্রথম কথা হলো যে এয়ার ভাইস মার্শাল আলতাফ বিএনপির এমপি। এখন এমন কোন এলাকা কি আছে যেখানে বিএনপির এমপিরা আওয়ামী লীগের লোকের উপরে অন্যায় অত্যাচার করছে না? পাওয়া কঠিন। সব জায়গায় কম বেশি অন্যায় অত্যাচার হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের সমর্থক কর্মীরা একটা সমঝোতাও করে ফেলেছে, টাকা পয়সা চাঁদা দিয়ে বা একটা আত্মীয়তা ধরে, হাতে পায়ে ধরে একটা জায়গা করেছে। এখন এয়ার ভাইস মার্শাল আলতাফ এমপি হিসাবে তার নেতা কর্মীরা আওয়ামী লীগের লোকের বাড়িঘর ভেঙেছে, এটা আমি অবিশ্বাস করি না। কিন্তু আপনি যদি বাংলাদেশের সামরিক বাহিনীর অন্যতম একটি বাহিনী, বিমান বাহিনীর সাবেক প্রধানের বাড়ি ভাঙার হুকুম নিতে দেন, তাহলে বাকি যারা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তা কর্মচারী, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ ফিরে আসলে নির্বিচারে তাদের বাড়িতেও হামলা হবে, কারণ তারাও জুলাই অগাস্টে আপনার বিরুদ্ধে অবস্থান করেছিল, তাহলে আশা করতে কি সুগম সহজ হয়? এটা কৌশলগত প্রশ্ন। উনি আমার মুরব্বী, আমি তো বললাম উনি মায়ের মতো। হ্যাঁ, আমার ডিবেটটাও করতে হবে শালীনতার সাথে। আমি ডিবেটটাই একটা প্রশ্নের মাধ্যমেই করলাম আপনার অনুষ্ঠানে, যে আমি যদি এখন বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান সকলের বাড়িতে পাইকারি এনে ভাঙার নির্দেশ দেওয়া শুরু করি, তাহলে কি আমার ফিরে আসা বা আমার নেতা কর্মীদের সুরক্ষার জন্য ব্যাপারটা খুব ভালো হচ্ছে কিনা, এটা গেল এক। দুই নাম্বার হলো, হাইপোথেটিক্যালি স্পিকিং, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামীকালকে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এর মধ্যে তিনি হুকুম দিয়ে দিয়েছেন যে তোমরা রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ তুলবে। তাইলে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত কিছু করতে পারুক আর না পারুক, প্রধানমন্ত্রী হওয়ার পরে যেই কর্মীদেরকে উনি নির্দেশ দিলেন, এটা কি উনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন? ওনার পুলিশও কি, ওনার আন্ডারে যে পুলিশ তারা কি নিয়ন্ত্রণ করতে পারবে? তাহলে উনি কি 100% নিশ্চিত যে ওনার কর্মীটা শুধুমাত্র ওই বিএনপি বা ওই জামাতের লোকের চোখ তুলবে, বা তার ব্যক্তিগত শত্রুতা যার সাথে আছে জমি জমা নিয়ে তার চোখ তুলবে না? আপনি নিশ্চিত? এখন কথা হচ্ছে কি যে এগুলো হুকুমের খুব খারাপ দিক আছে, এবং আমি ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যের প্রতিবাদ করেছিলাম। আমি এখনো দায়িত্ব নিয়ে এটার প্রতিবাদ করি, কারণ আমার নিজের জীবনের একটা উদাহরণ আপনাকে বলি। মিঠাপুরে মানুষরা এই প্রোগ্রাম দেখে, তারা মিলাই নিবে, আপনি পাবেন। মাইক্রো লেভেলে একটা উদাহরণ দিই। 2015 সালের 5ই জানুয়ারি থেকে দীর্ঘ 90 দিনের যে পেট্রোল বোমার যে একটা পরিস্থিতি তৈরি হলো, যেটা বিএনপি জামাত করল, পুলিশ যখন মামলা নিতে গেল, আমারই এলাকায় ধরেন বিভিন্ন জায়গায় তো অগ্নিসংযোগ করা হয়েছে, নাশকতা করেছে, সেখানে দেখা যাচ্ছে এমন সব লোকের নাম মামলায় ঢুকিয়ে দিয়েছে, লোকই ঢুকিয়েছে যেই লোকের হয়তো বা ওই মামলার সাথে কোনো সম্পর্কই নেই। মানে ওই মামলায় যিনি আসলে আগুন দিচ্ছেন তার নামও আছে, আর খোদার ফজলে যার নাম নাই তার নামও আছে। তার মানে বুঝলাম যে সততার পুলি আওড়ানো যত সহজ, সততার সাথে কোনো কাজ নিষ্পন্ন করা তার থেকে অনেক বেশি কঠিন। সুতরাং শেখ হাসিনা যখন বলতেছেন চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, তখন তার কর্মীটা কি শুধুমাত্র যেই লোকটা তার উপর আক্রমণ করেছে তার উপরে শোধ নিবে, নাকি সুযোগ পাইলে তার বাইরেও তার সুবিধাকে নিশ্চিত করার জন্য শোধ নিবে? আর আরেকটা মারাত্মক ব্যাপার আছে, ওই যে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন বদিউর রহমান, বদিউর রহমান সাহেব, সৎ লোক, সজ্জন লোক, সাহসী লোক। উনি একটা কথা বলেছিলেন, আপনার অনুষ্ঠানে বলেছি, যে আওয়ামী লীগে 3 শ্রেণীর মানুষ আছে। শ্রেণীর মানুষ অন্ধ হোক, খারাপ হোক, কিছুই বলবে না, মানে লাফাইতে থাকবে, ঠিক আছে, সেটা তারা তো সমর্থক, ওকে ফাইন, লাফাত। আরেক দল আছে নিঃস্বার্থ ভাবে বঙ্গবন্ধুকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে।
আরেকটা হচ্ছে যে একেবারে নিজের স্বার্থে, নিজের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার জন্য আওয়ামী লীগ, অথবা ব্যবসা বাণিজ্য জন্যই রাজনীতি করে খেতে হয়। একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক কথাগুলো আপনাকে বলছি। এবং ওই যে 1 নম্বর যে শ্রেণী যারা ত্যাগী, তারা কিন্তু কোন ঠাসা। এখন নেত্রীকে চিন্তা করতে হবে যে নেত্রী সদর্পে ফিরে আসবেন। যারা আওয়ামী লীগটাকে শুধুমাত্র তাদের ব্যবসা এবং জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করবে, আয় করার জন্য ব্যবহার করবে, তাদের যে 2 বছরের রাজনীতির ব্যবসায় লস হলো, তারা এটা পোষাবে কিভাবে? এই জায়গাগুলো তো ওনাকে ঠিক করতে হবে নাকি? অথবা তাদেরকে উনি সামলাবেন কিভাবে, এটাও তো ঠিক করতে হবে। এবং ধরেন ধরেন 5ই আগস্টের আন্দোলন বা জুলাই আগস্টের আন্দোলনে যে পুলিশটা নির্বিচারে গুলি করলো, গুলি তো হয়েছে, এটা মিথ্যা না, ভিডিও আছে, গুলিতে মানুষ মারা গেছে। সেই লোকটা যে একটা সুপুলিশ হবে, মানে ভালো পুলিশ হবে, এই নির্দেশ দেওয়ার পরে এটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? সে তো তার চাকরি ফিরে পাবে, আবার তার অস্ত্র ফিরে পাবে, আবার তার গুলি ফিরে পাবে। তখন যে সে মানে আগে পারি নাই 5টা ফলায়, এখন তাহলে 10টা ফলায়, এরকম হবে না, এটার নিশ্চয়তা কি? সো যিনি জাতি গড়বেন, দেশ গড়বেন, যার রাষ্ট্র বিনির্মাণের ছন্দে আবহে পৃথিবীর মানুষ দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করবে, এবং যাকে পৃথিবীর মানুষ বসার জায়গা ছেড়ে দিবে যে হ্যাঁ, আপনার বিচক্ষণতা, আপনার প্রজ্ঞা আমাদের প্রয়োজন, সেখানে তো আমাদেরই উচিত ওনাকে হাতের পায়ে ধরে বলা যে ফুফু, নেত্রী, খালা, আপা, প্লিজ। শেষের দিকে একটু চলে আসছি, কথা বলি 5ই আগস্ট ভার্চুয়াল সম্মেলনের কথা বলছিলাম। আপনার কাছে কি মনে হয় ভার্চুয়াল মানে প্রেস কনফারেন্সে কি হবে, আর 5ই আগস্ট সার্বিকভাবে কি হবে? আপনাদের আসলে এটাই বলা হচ্ছে পলায়ন দিবস, কি হবে 5ই আগস্ট? না, ভার্চুয়াল মিটিং খুব ভালো হবে। মোহাম্মদ আলী ভাই উনি একটা বাহবা পাবে। এটা তো হাজার কিলো পকেটের টাকা পয়সা খরচ করে আমেরিকা থেকে এগিয়ে করছেন, সেই বাহবা পাওয়ারই। সাকিব আল হাসানও ভালো একটা বক্তব্য দিবে আমি বিশ্বাস করতে চাই, কারণ তার কথায় মানুষ, তাকে অনেক বড় ফলোয়ারশিপ তার আছে, মানুষ তাকে ভালোবাসে। জয় ভাই তো তার বক্তব্য দিবেনই। ইন্ডিয়ান সাংবাদিকরা আগেও শুনেছেন, এখনো শুনবেন। ভালো সাকসেসফুল প্রোগ্রাম হবে। প্রেস ক্লাবে চা, নাস্তা, সন্দেশ, এগুলো একটু খাওয়া দাওয়া হবে। সেটা নিয়েও আপনি আরো কিছু প্রোগ্রাম করবেন, কথাবার্তা করবেন। খুব হাই টিআরপি না হলেও লো মিড টিআরপি প্রোগ্রাম হবে, স্বাভাবিক। আপনি করবেন, আরো দর্শক করবে, একটা হলো, কিছুদিন তো যাবে। আর 5ই আগস্টে নতুন করে হওয়ার তো কিছু নাই, আমরা তো বিতাড়িত, আমরা তো নিষিদ্ধই হয়েছি, আমাদের খালি আসবে হয়েছে। তবে এটা সত্য, একেবারে দ্ব্যর্থহীন করতে বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যত বড় প্রতারণা বাংলাদেশের সাথে হয়েছে, বাংলাদেশের মানুষের সাথে হয়েছে, এটা ইতিহাসে দেখা থাকে। বৈষম্য তো কমে নেই, বরঞ্চ বৈষম্য বেড়ে গেছে। তবে মনে রাখতে হবে যে ডাকাত যখন ডাকাতি করে, ডাকাত যে নিশ্চয়ই আপনি দায়ী করবেন, তার থেকেও বড় কথা, চোর যখন চুরি করে তখনও আপনি তাকে দায়ী করবেন নিশ্চয়ই। কিন্তু রাতের বেলা ঘুমে যদি এত আপনি বিভোর হয়ে যান যে ঘরের দরজাটাও লাগাতে ভুলে গেছেন, তাহলে শুধুমাত্র ডাকাতকে দোষ দিয়ে তো আর আপনি আপনার আগামী দিনের সুরক্ষা নিশ্চয়তা নিশ্চিত করতে পারবেন। তো কথা হচ্ছে যে পলিটিক্স ইজ এ প্রসেস, এন্ড অনেস্টলি স্পিকিং আপনি খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মানুষে আমারে গালি দিতে পারে, না বুঝে অনেক কিছু বলতে পারে, বাট আওয়ামী লীগের প্রতি ভালোবাসার জায়গা থেকে বলতে চাই, এভাবে বলতে চাই, বঙ্গবন্ধু 1, 2 মহাত্মা গান্ধী, 3 নেলসন ম্যান্ডেলা, 4 মার্টিন লুথার কিং, সবাই যখন সংকটে ছিল, সবাই যখন জেলে ছিল, সবাই যখন অত্যাচারিত ছিল, তখন তারা তাদের দেশের মানুষকে কি নির্দেশনা দিলেন এবং কি বললেন, সেখান থেকে শেখার বোধহয় অনেক কিছু আছে। সো মানে প্লেটোর একটা খুব ভালো কথা আছে, মানে গ্রেটনেস, মানুষ জন্ম থেকে গ্রেটনেস পায়, কিছু লোক জন্ম থেকে গ্রেট, কিছু লোক মানুষকে অনুসরণ করেও গ্রেট হওয়া যায়। আপনি গ্রেট মানুষকে অনুসরণ করলে গ্রেট হবেন। কনফিউসিয়াসের একটা আইডিয়া আছে, একজন গ্রেট মানুষকে অনুসরণ ঠিক মতো করতে পারেন, ইউল বিকাম এ গ্রেট পারসন।
সো এতে লজ্জা কি অন্য কাউকে অনুসরণ করে? গ্রেট গ্রেট হবার কথা বলছেন। একদম শেষের বিষয়ে আপনি জুলাইয়ের কথা বলছিলেন। হ্যাঁ, জুলাইয়ের মাস্টার হ্যাঁ। মাইন্ড হিসেবে যিনি পরিচিত হয়ে আছেন মাহফুজ আলম, তিনি এই যে সম্প্রতি একটা ফেসবুক পোস্টে তিনি লিখলেন যে আহ, মানে জুলাইয়ের ডান এবং বাম বা ডান আর অডান দুই পক্ষে বিভক্ত হয়ে গেছে। তাদের মধ্যে এখন মানে তাদের নিজেদের মধ্যে লড়াই চলছে এবং তাকে একটু কোটে করি, ডান অডানের এই কুস্তি নাগরিক কমিটি প্রকল্পের সমাপ্তির মাধ্যমে পুরোদমে শুরু হয়েছে। এটা শেষ আরে হবে জুলাইকে নিয়ে কুস্তিতে জিততে উভয় পক্ষের সকল কোশিশ যখন লীগ আশাকে অনিবার্য করে তুলবে। এই যে লীগ আশাকে অনিবার্য করে ফেলছে কিনা, মানে জুলাইয়ের মধ্যে নিজের মধ্যে জুলাই যোদ্ধারা এখন মার খাচ্ছে দেখছি যেখানে জায়গায় শুনেন, যাচ্ছে। জি এই নাহিদ, আসিফ, সার্জিস, মাহফুজ, নাসিরুদ্দিন, এগুলা ডিসকাস করার মতো কোনো জিনিসই না। এক। 2 নাম্বার কথা হচ্ছে, জুলাই অগাস্টের আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড ছিল না। কিন্তু খামাকা তারাই ছিলেন মানুষকে শীর্ষে, মানে তারাই না, সমন্বয়কের জায়গায় না, ছিলেন, শীর্ষে না, ছিলেন, না। যোগাযোগ করেছেন। আপা, আপা, মাইলস্টোন কথা বলার সময় একটু কথাটা বলতে দিবেন, একটু দরকার, একটু অনেকক্ষণ বিনীত কথা ভাবে বলে আছেন, রিকোয়েস্ট শেষ করতেছি। করতে হবে আমাকে না। না, না, আপনি না, না, সংক্ষেপে না, এবং না, 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 সুনির্দিষ্টভাবে বলেন। না। আপনি মাহফুজকে নিয়ে জিজ্ঞেস করলে আমাকে ওইটা বলতে হবে। বলেন আর নাহলে আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। বলেন বলেন। জুলাই অগাস্টে কোনো মাস্টার মাইন্ড নাই। জুলাই অগাস্ট হ্যাপেন্ড বিকজ উই লেট ইট হ্যাপেন। কোনো মাস্টার মাইন্ড নাই। এখানে বিভিন্ন প্লেয়ার ছিল এবং যাদের নাম বললেন, ওই যে বললাম সার্জিস, নাহিদ, সুদ্দিন পাটওয়ারি, আপনার এই কি মাহফুজ, তারপরে আরেকটা কি আসিফ, এদেরকে নিয়ে কথা বলার কিচ্ছু নাই। আর ওদেরকে তো পেটাচ্ছে এখন বিএনপি নিজেই। আওয়ামী লীগ আসা পর্যন্ত ওয়েট করা লাগতেছে না। They are going to be beaten up in every street, in every village, in every market in Bangladesh by the political forces which are active right now in Bangladesh. You don't need Aওয়ামী লীগ। আওয়ামী লীগ আস্তে আস্তে মার খেয়ে খোলা হয়ে যাবে। The reason being, তাদের সবচেয়ে বড় যে অন্যায় হয়েছে, যেটা সবচেয়ে বড় অন্যায় তারা করেছে, ক্ষমতা থেকে মানুষ যেতে পারে, ক্ষমতায় আবার আসতে পারে, দ্যাট ইজ আনাদার থিং। কিন্তু তোমরা বাংলাদেশের স্বাধীনতার সাথে প্রতারণা করছো। তোমরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে মুছে দেওয়া, বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা করেছো। এবং তোমরা বাংলাদেশের 30 লক্ষ শহীদ যে আত্মাহুতি দিয়েছে, 2.5 লক্ষ মা বোনের যে সম্ভ্রম, যে নীরব ক্রন্দন এখনো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ছড়িয়ে আছে, তার সাথে তোমরা প্রতারণা করেছো। এর শাস্তি আওয়ামী লীগ আসলেও কি আসুন না, তার জন্য অপেক্ষা করা লাগবে না। দে আর বিং পানিশড, দে উইল বি পানিশড। এই লোকগুলোকে 5ই আগস্টের পরে মানুষ যেভাবে দেখেছিল, আজকে প্রত্যেকটা লোক মুখ ঘুরে তাদেরকে থুতু মারে, গালি দেয়, তার দলের লোকটা তাদেরকে গালি দেয়। এর থেকে বড় সাজা আর কিছু হইতে আর পারে না। আপনাদেরকে কি করে, মানে আর 5ই আগস্টের পরে তাদের অবস্থান আর বলছেন, আপনাদের অবস্থান কি 2 বছর পরে? হ্যাঁ, হ্যাঁ, আমাদেরও তাই। আমাদেরকেও গালিগালাজ করেছে, এখনো করছে।